হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। আজকে পরমাণু গঠনের পার্ট 6-এ প্রথমে শেপস অফ অরবিটাল নিয়ে আলোচনা করব। আমি তোমাদের আগের ভিডিওই মানে 5 নম্বর পার্টে চারটে কোয়ান্টাম নাম্বার নিয়ে আলোচনা করেছিলাম। যেমন দেখো, তোমাদেরকে আমি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম এবং স্পিন কোয়ান্টাম নাম্বার এস, এই চারটে কোয়ান্টাম নাম্বার নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, এবারে দেখো, এই যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল, এই এল থেকে এখান থেকে আমরা শেপস অফ অরবিটাল সম্বন্ধে আমরা জানতে পারছি। তাহলে এখানে আমরা শেপস অফ অরবিটাল সম্বন্ধে আমরা জানতে পারি। আচ্ছা, এখন দেখো, এলের ভ্যালু যখন 0 সেটাকে আমরা বলেছিলাম, দেখো তো, এস উপকক্ষ। এল ইকুয়াল টু যখন সেটা 1 আসছে সেটা আমরা পি উপকক্ষ। এল ইকুয়াল টু যখন 2 আসছে সেটা ডি উপকক্ষ এবং এল ইকুয়াল টু 3 আসলে সেটা আমরা এফ উপকক্ষ। তাহলে এই সমস্ত আমরা সাব এনার্জি লেভেলগুলো আমরা পেয়েছি। তাহলে প্রথম যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আছে এন, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা সাইজ অফ দ্য অরবিট সম্বন্ধে জানতে পেরেছি এবং এই যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা শেপস অফ অরবিটাল বা অরবিট সম্বন্ধে আমরা জানতে পেরেছি। আচ্ছা, এবারে দেখো, তাহলে আমরা প্রথম যে উপকক্ষ রয়েছে এস উপকক্ষ, তাহলে এল এর ভ্যালু কত আমার আসছে? 0 আসছে। আচ্ছা, এখানে দেখো, আমি তাহলে এই যে প্রথম উপকক্ষ এস, তাহলে এস এর আকার কেমন হবে? তাহলে এই এস এর আকার নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। দেখো, আচ্ছা, তাহলে এস উপকক্ষের ক্ষেত্রে এল ইকুয়াল টু আমরা কত জানি? 0। তাহলে এল ইকুয়াল টু 0 হলে এম এর মান কত? এম এর মানও 0। আচ্ছা, এম থেকে আমরা জানতে পেরেছি যে এই যে সাব এনার্জি লেভেল বা উপকক্ষগুলো 3 ডাইমেনশনাল স্পেসে কীভাবে বিন্যস্ত রয়েছে সেটা আমরা এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে আমরা জানতে পারছি। যেহেতু এস উপকক্ষের ক্ষেত্রে এম এর মান 0, তাহলে আমরা বলতে পারি তাহলে এই উপকক্ষের তাহলে কোনো ডিরেকশনাল প্রপার্টিস নেই। তাহলে এই উপকক্ষ ইলেকট্রনগুলো তাহলে নিউক্লিয়াসের চারিদিকে একটা স্পেরিক্যালিভাবে বিন্যস্ত আছে। তাহলে এখানে দেখো, এটা নিউক্লিয়াস, তাহলে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এর চারিদিকে ইলেকট্রনগুলো ঠিক এইভাবে বিন্যস্ত রয়েছে। তাহলে এই যে এই জোনটা আমরা ইলেকট্রনকে পাওয়ার বা ইলেকট্রন ডেনসিটি আমার ম্যাক্সিমাম আসছে। তাহলে এখানে আমার ইলেকট্রন ডেনসিটি আমার ম্যাক্সিমাম আসছে। তাহলে আমরা বলতে পারি তাহলে নিউক্লিয়াস থেকে যত দূরত্ব বাড়াবো, তাহলে দূরত্ব বাড়ালে আস্তে আস্তে আমার প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন, তাহলে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার যে সম্ভাবনা সেটা বাড়ছে এবং বাড়তে বাড়তে সেটা এক জায়গায় সেটা এখানে আমার একটা সার্টেন ডিস্টেন্সে ম্যাক্সিমাম হচ্ছে, তারপর আবার সেটা কী হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। যেমন দেখো, আমরা বলতে পারি হাইড্রোজেনের ক্ষেত্রে, ধরো আমি 1s অরবিটাল, এটা আমার 1s অরবিটালের একটা চিত্র আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে এই ভ্যালুটা আমরা পাবো কত? আর ইকুয়াল টু 0.53 আংস্ট্রম। তাহলে ফর হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা এই যে ডিস্টেন্সটা আমরা কত পাচ্ছি? 0.53 আংস্ট্রম পেলাম। তাহলে এখানে বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমি বললাম যে তাহলে নিউক্লিয়াস থেকে যত আমরা দূরত্ব বাড়াবো, তাহলে দূরত্ব বাড়ানোর সঙ্গে তাহলে একটা সার্টেন ডিস্টেন্সে আমার ইলেকট্রন ডেন্সিটিটা আমার ম্যাক্সিমাম হচ্ছে এবং হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা সেটা দেখেছি, এটা আমার কত আসছে? দেখো তো 0.53 আংস্ট্রম আসছে। আচ্ছা, এরপর দেখো, তাহলে এটা 1s অরবিটালের আকার হলো। আচ্ছা, এবার আমরা যদি 2s অরবিটালের ক্ষেত্রে যদি দেখাই, ফর 2s অরবিটালের ক্ষেত্রে কেমন হবে? দেখো, তাহলে 2s অরবিটালের আকারটা হবে, তাহলে এক্ষেত্রে আমরা দুটো প্রবাবেল জোন পাবো যেখানে আমার ইলেকট্রন ডেন্সিটি ম্যাক্সিমাম। তাহলে এখানে দেখো, এখানে একটা আমার তাহলে নিউক্লিয়াস থেকে প্রথমে দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে এক জায়গায় ম্যাক্সিমাম আসছে, আবার ইলেকট্রন ডেন্সিটি আবার কমে যাচ্ছে এবং আরেকটা সার্টেন ডিস্টেন্সে আমরা ম্যাক্সিমাম পাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা দুটো ম্যাক্সিমাম প্রবাবিলিটি জোন পাচ্ছি, যেক্ষেত্রে আমরা ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা আমার ম্যাক্সিমাম হবে। তাহলে এখানে এই একটা পেলাম আর এখানে এই একটা পেলাম। আচ্ছা, এবারে দেখো, এই দুটো ম্যাক্সিমাম প্রবাবিলিটি জোন এর মাঝের অংশে কিন্তু কোনো আমার ইলেকট্রনকে পাওয়া যাবে না। তাহলে এখানে ইলেকট্রন ডেন্সিটি আমার কত আসবে? 0 আসবে। তাহলে এই মাঝের অংশে ইলেকট্রন ডেন্সিটি আমার 0 আসবে। তাহলে এই অংশে আমার এখানে ইলেকট্রন ডেন্সিটি ম্যাক্সিমাম, আবার এই অংশে আবার কী হচ্ছে? ইলেকট্রন ডেন্সিটি ম্যাক্সিমাম হচ্ছে, কিন্তু মাঝের অংশে কোনো ইলেকট্রন ডেন্সিটি পাওয়া যাচ্ছে না। তাহলে মাঝের অংশে ইলেকট্রন ডেন্সিটি আমার কত? 0। তাহলে এই মাঝের অংশটাকে আমরা বলি নোড বলি। তাহলে এখানে দেখো, তাহলে নোড কাকে বলে বুঝতে পারলে? তাহলে নোড কাকে বলা হচ্ছে দেখো, তাহলে এই যে এখানে একটা ম্যাক্সিমাম প্রবাবিলিটি জোন রয়েছে, মানে এক্ষেত্রে এখানে আমরা ইলেকট্রনকে সব থেকে বেশি হারে পাচ্ছি, আরেক জায়গায় পাচ্ছি কোথায়? এখানে পাচ্ছি। তাহলে এর মাঝের অংশে আমরা কোনো ইলেকট্রনকে আমরা পাবো না, তাহলে এই মাঝের অংশটাকে আমরা বলি নোড বলছি। তাহলে এটা 2s অরবিটালের ক্ষেত্রে হলো। একইভাবে যদি আমরা 3s অরবিটালের ক্ষেত্রে করি, তাহলে ফর 3s অরবিটাল, তাহলে 3s অরবিটালের ক্ষেত্রে আরেকটা কী হবে? ঠিক এইরকম আরেকটা আমরা প্রবাবিলিটি জোন পাবো। তাহলে এক্ষেত্রে 3টে প্রবাবিলিটি জোন পাবো। তাহলে এক্ষেত্রে আমরা কটা নোট পাবো? তাহলে একটা নোট, দুটো নোট পাচ্ছি আমরা। তাহলে এটা 3s অরবিটালের ক্ষেত্রে হলো।
আচ্ছা এটা গেল আমার 1s 2s এবং 3s অরবিটালের স্ট্রাকচার গেল। আচ্ছা এরপরে আমি আসছি, দেখো পি উপকক্ষ তার আকৃতি কেমন হবে। আচ্ছা এবারে দেখো পি উপকক্ষের আকৃতি কেমন হবে। আচ্ছা এবারে দেখো পি উপকক্ষ, তাহলে পি সাব লেভেল বা এটা পি উপকক্ষ। আচ্ছা তোমরা দেখো, আচ্ছা পি উপকক্ষের ক্ষেত্রে তোমরা জেনেছিলে এল এর মান কত হয়, 1 হয়। তাহলে এল এর মান যদি 1 হয় তাহলে আমার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম এর মান কি হবে, দেখো -1 0 +1। তাহলে এম এর দেখো তো 3টে আলাদা আলাদা ভ্যালু পাচ্ছি, তাহলে এম এর ভ্যালু পাচ্ছি, তাহলে এম থেকে আমরা জানতে পারছি সেটা 3 ডাইমেনশনাল স্পেসে কীভাবে বিন্যস্ত রয়েছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি তাহলে যে পি উপকক্ষ তাহলে কটা, তাহলে আমরা 3টে অরবিটাল পাচ্ছি এবং 3টে অরবিটালের তাহলে এটা কি হচ্ছে বিভিন্ন দিকে বিন্যস্ত রয়েছে, তাহলে এই ডিরেকশনাল প্রপার্টিস রয়েছে। তাহলে এই যে 3টে কক্ষ বা অরবিটাল পেলাম, তাহলে এটা হচ্ছে বিভিন্ন অ্যাক্সিস বরাবর সেই এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস বরাবর বিন্যস্ত রয়েছে। এগুলোকে আমরা পিএক্স, পিওয়াই এবং পিজেড আকারে চিহ্নিত করি। ধরো পিএক্স যে অরবিটাল আছে, এই পিএক্স অরবিটালের আকার কেমন হবে। আচ্ছা পিএক্স অরবিটালের আকারটা দেখে নাও। এক্স, আচ্ছা তাহলে এক্স এটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস। তাহলে পিএক্সের স্ট্রাকচার হবে, আচ্ছা এক্ষেত্রে এটা ঠিক ডাম্বেল শেপ হবে, দেখো ডাম্বেল শেপ। তাহলে এটা হচ্ছে পিএক্সের আমার স্ট্রাকচার হলো। তাহলে পিএক্স অরবিটালের আকৃতি কেমন হবে, ঠিক আছে, এটা আমার ডাম্বেল শেপ এবং এখানে দুটো লোব রয়েছে, তাহলে এটা একটা লোব, এই একটা লোব। আবার দেখো এই দুটো লোব যেখানে মিট করেছে এই সংযোগস্থল, এই সংযোগস্থলে আবার ইলেকট্রন ডেনসিটি আমার 0। তাহলে আমার এখানে তাহলে আমরা ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা কত হয়ে যাচ্ছে, 0। তাহলে এইটাকে আমরা কি বলবো, নোড বলবো। তাহলে এই পয়েন্টটাকে আমরা কি বলছি, নোড বলা হচ্ছে, অথবা বলা হচ্ছে এই দুটি লোবের সংযোগস্থলে আমার নিউক্লিয়াস অবস্থান করে। তাহলে এটা দেখো তো পিএক্স অরবিটালের আকার। তাহলে পিওয়াই অরবিটালের আকার কেমন হবে। আচ্ছা এবারে দেখো পিওয়াই, তাহলে পিওয়াই অরবিটালের ক্ষেত্রে আমরা বলতে পারি একইভাবে, দেখো এটা এক্স অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এটা আমি যদি ওয়াই অ্যাক্সিস ধরে নিই তাহলে এটা হবে ওয়াই অক্ষ বরাবর। আচ্ছা এক্ষেত্রে মনে রাখবে তাহলে এটা হচ্ছে পিওয়াই অরবিটাল, এক্ষেত্রে প্রত্যেকটা লোবগুলো হবে অ্যাক্সিস বরাবর হবে। এটা হচ্ছে আমার পিওয়াই এর ক্ষেত্রে হলো। আচ্ছা এবারে দেখো পিজেড, তাহলে পিজেডটা কেমন হবে, দেখো আমি তোমাদের এখানে দেখাই। আচ্ছা একইভাবে এটা আমার এক্স অ্যাক্সিস, এটা আমার জেড অ্যাক্সিস, আর এটা যদি আমি ওয়াই অ্যাক্সিস ধরে নিই তাহলে এটা হবে জেড অক্ষ বরাবর হবে। তাহলে এটা হচ্ছে আমার পিজেড অরবিটাল। তাহলে এখানে দেখো পিএক্স অরবিটাল, তাহলে এক্স অক্ষ বরাবর, তাহলে লোবগুলো বিন্যস্ত থাকবে। তাহলে ওয়াই পিওয়াই এর ক্ষেত্রে তাহলে লোবগুলো আমার কোন দিক বরাবর হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর। একইভাবে পিজেড অরবিটালের ক্ষেত্রে আমার লোবগুলো আমার জেড অ্যাক্সিস বরাবর এইভাবে বিন্যস্ত থাকবে। তাহলে দেখো তাহলে আমরা পি উপকক্ষের ক্ষেত্রে আমরা তাহলে 3টে অরবিটাল পেলাম, তাহলে পিএক্স, পিওয়াই আর পিজেড, এবং প্রত্যেক ক্ষেত্রে লোবগুলো কিন্তু অ্যাক্সিস বরাবর বিন্যস্ত থাকবে। আচ্ছা এরপরে আসি দেখো জেড, আচ্ছা এরপরে আসছি আমরা দেখো ডি উপকক্ষের ক্ষেত্রে। দেখো তাহলে ডি উপকক্ষের আকার কেমন হবে। আচ্ছা ডি উপকক্ষের ক্ষেত্রে দেখো আমরা এল এর মান পেয়েছিলাম কত, 2 পেয়েছিলাম। তাহলে ডি উপকক্ষের ক্ষেত্রে এল এর মান 2, তাহলে আমার এম এর তাহলে মানগুলো আমার কত কত আসবে, দেখো আমি 5 নম্বর ভিডিও তোমাদের দেখিয়েছিলাম। তাহলে এম এর মান আসবে -2 -1 0 +1 +2। তাহলে আমি দেখো তাহলে এম এর 5টা মান পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি তাহলে ডি উপকক্ষের মধ্যে তাহলে কতগুলো অরবিটাল রয়েছে, 5টা অরবিটাল রয়েছে। এবং যেহেতু এখানে তাহলে কী হচ্ছে, এগুলো বিভিন্ন অ্যাক্সিস বরাবর বিন্যস্ত রয়েছে, তাহলে আমরা এখানে ডি উপকক্ষগুলোকে তাহলে ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি ওয়াই জেড, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার আকারে চিহ্নিত করা হয়। তাহলে ডি এক্স ওয়াইয়ের আকার কেমন হবে, দেখো এটা এক্স অ্যাক্সিস, আর আমি যদি এটা ওয়াই অ্যাক্সিস ধরে নিই তাহলে এগুলো হবে, তাহলে এক্ষেত্রে ডি উপকক্ষে দেখো এটা দুটো ডাম্বেল শেপ থাকবে, একটা ডাম্বেল শেপ আর একটা ডাম্বেল শেপ। তাহলে এই দুটো ডাম্বেল শেপ, এই ডাম্বেল শেপগুলো ঠিক থাকবে, এই এক্স আর ওয়াই অক্ষ এই অ্যাক্সিসের মাঝ বরাবর থাকবে। তাহলে মাঝ বরাবর থাকছে, তাহলে এটা হচ্ছে আমার ডি এক্স ওয়াই উপকক্ষের দেখো তাহলে এই অরবিটালের তাহলে আকার হলো। আচ্ছা ডি এক্স জেডের আকার কেমন হবে, দেখো ডি এক্স জেডের ক্ষেত্রে
ধরো এটা আমি এক্স অ্যাক্সিস ধরলাম, এটা যদি আমি জেড অ্যাক্সিস ধরে নিই তাহলে এক্ষেত্রে ডি এক্স জেডের ক্ষেত্রে লোবগুলো কী হবে, ইন বিটুইন দ্য অ্যাক্সিস বরাবর, তাহলে অ্যাক্সিসের ঠিক মাঝ বরাবর থাকবে। তাহলে এইটা আমার হচ্ছে ডি এক্স জেড। আচ্ছা একইভাবে দেখো তো ডি এক্স ওয়াই হলো, ডি এক্স জেড হলো, আর ডি ওয়াই জেড। তাহলে একইভাবে এখানে আমরা এটা যদি আমরা ওয়াই অ্যাক্সিস লিখি, এটা আমি যদি জেড অ্যাক্সিস লিখি, তাহলে এটা আমার কী হবে, একইভাবে লোবগুলো ইন বিটুইন দ্য অ্যাক্সিস বরাবর হবে। দেখো এ একটা লোব আর এখান থেকে এ একটা আমি ডাম্বেল শেপ পেলাম। তাহলে এক্ষেত্রে এইটা আমার হচ্ছে ডি ওয়াই জেড। তাহলে এটা আমার ডি ওয়াই জেড অরবিটালের আকৃতি। আচ্ছা আর আমার পড়ে আছে দেখো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার। তাহলে এর আকৃতিগুলো কেমন হবে আমি তোমাদের উপরে দেখাই এখানে। আচ্ছা এটা হচ্ছে আমি দেখো এটা এক্স আর এটা যদি আমি ওয়াই অ্যাক্সিস যদি আমরা ধরে নিই তাহলে এক্ষেত্রে অ্যাক্সিস বরাবর কিন্তু হবে, এটা হবে অ্যাক্সিস বরাবর। তাহলে এইটা হচ্ছে আমার ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এই অরবিটালের আকৃতি হবে, তাহলে এইরকম ঠিক। আচ্ছা এরপরে আসছে আমার দেখো ডি জেড স্কোয়ার। তাহলে ডি জেড স্কোয়ারের আকৃতি কেমন হবে, এইটা এক্স অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, আর আমি এখানে আরেকটা অ্যাক্সিস ধরো ওয়াই অ্যাক্সিস আমি আঁকলাম। তাহলে ওয়াই অ্যাক্সিস, তাহলে ডি জেড স্কোয়ারের ক্ষেত্রে তাহলে এই বরাবর একটা লোব থাকবে আর আরেকটা থাকবে আমার ঠিক এটা এর চারিদিকে এইভাবে বিন্যস্ত থাকবে। এই ক্ষেত্রে আমার একটা ইলেকট্রন, তাহলে ইলেকট্রন ডেন্সিটিটা তাহলে এইভাবে থাকবে আমার, তাহলে ইলেকট্রন ডেন্সিটি আমার এইভাবে রয়েছে। তাহলে এটা হচ্ছে আমার ডি জেড স্কোয়ারের অরবিটালের আকৃতি। তাহলে দেখো তাহলে আমরা যে তাহলে ডি অরবিটালের ক্ষেত্রে যে 5টা অরবিটাল পেলাম, ডি বক্ষকের ক্ষেত্রে যে 5টা অরবিটাল পেলাম, ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি ওয়াই জেড, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার। তাহলে প্রত্যেকটা আকৃতি আমি দেখিয়ে দিলাম। তাহলে অবশ্যই তোমরা তাহলে এগুলো ভালো করে দেখে নেবে, প্র্যাকটিস, এবং এগুলো তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। ওকে দেখো তাহলে আমি তোমাদের ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি ওয়াই জেড এবং প্রত্যেকটা অরবিটালের আকারগুলো তোমাদেরকে এখানে আমি দেখিয়ে দিলাম। তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তুমি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। আচ্ছা এরপরে আসি আমি দেখো পাউলি অপবর্জন নীতি। আচ্ছা এবারে দেখো তোমরা হেডিং দাও পাউলি অপবর্জন নীতি, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। আচ্ছা পাউলি অপবর্জন নীতিতে বলা হচ্ছে কোনো একটি পরমাণুর তাহলে আমি এখানে যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান এক হবে না। আচ্ছা ধরো আমি এখানে তোমাদের আমি লিখে দিই পাউলির অপবর্জন নীতি। আচ্ছা এখানে দেখো তাহলে এখানে বলা হচ্ছে কোনো একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান, আচ্ছা 4টি কোয়ান্টাম সংখ্যা কী কী ছিল দেখো, এন ছিল, এল, এম এবং এস। তাহলে এই 4টি কোয়ান্টাম সংখ্যা, তাহলে 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হবে না, একই হবে না। তাহলে 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হবে না। তাহলে এখানে দেখো তাহলে আমরা বলতে পারি, তাহলে এখানে বলছে আমার 4টি কোয়ান্টাম সংখ্যা, তাহলে এন, এল, এম এবং এস, এই 4টে কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হবে না। তাহলে আমরা বলতে পারি যদি 3টে কোয়ান্টাম সংখ্যার মান যদি এক হয়, অবশ্যই 4র্থ কোয়ান্টাম সংখ্যার মান যেটা স্পিন কোয়ান্টাম নাম্বার সংখ্যা, এর মান অবশ্যই কী হবে, আলাদা হবে। ধরো আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, ধরো 1s অরবিটালের ক্ষেত্রে আমি তোমাদের দেখাই। ধরো এখানে দুটো ইলেকট্রন আমি ধরো একটাকে এ দ্বারা প্রকাশ করছি, একটাকে আমরা বি দ্বারা প্রকাশ করছি। আর ধরো 4টে কোয়ান্টাম সংখ্যা এন, এল, এম আর হচ্ছে এস, ধরো এই 4টে কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা 1s অরবিটালের ক্ষেত্রে আমরা দেখো তাহলে এটা 1, এখানে আমরা 0,
এটা 0 আর এস এর মান আমার কি হয় প্লাস হাফ হয় অথবা মাইনাস হাফ হয়। তাহলে বি ইলেকট্রনের ক্ষেত্রে দেখো এটা 1 0 0। আচ্ছা এখন দেখো এই যে চারটে কোয়ান্টাম সংখ্যা, ধরো তিনটে কোয়ান্টাম সংখ্যার মান একই হয়েছে, তাহলে 4 নাম্বার যে কোয়ান্টাম সংখ্যা তাহলে এটা আমরা প্লাস হাফ বসাতে পারবো কি? প্লাস হাফ কিন্তু বসাতে পারবো না। তাহলে এখানে আমার বলছে চারটে কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হবে না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই যদি তিনটে কোয়ান্টাম সংখ্যার মান যদি একই হয় অবশ্যই তাহলে চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান আলাদা হবে। তাহলে দেখো তাহলে এই যে 4 নম্বর যে কোয়ান্টাম সংখ্যা তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই আলাদা হবে। তাহলে এটা এক হতে পারবে না, তাহলে এটা আমার কি হবে দেখো এইটা হবে আমার মাইনাস হাফ হবে। তাহলে বোঝা গেল কি? দেখো তাহলে আমরা যদি দুটো ইলেকট্রন থাকে তাহলে দুটো ইলেকট্রনের তাহলে তিনটে কোয়ান্টাম সংখ্যার মান যদি একই যদি হয় তাহলে এই যে চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মানটা অবশ্যই আমার কি হবে আলাদা হবে। তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুড করতে পারি, দেখো তো বলতে পারি তাহলে কোনো একটা অরবিটালে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকবে সেটা আমরা জানতে পারি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি তাহলে কোনো একটা অরবিটালে ম্যাক্সিমাম আমার দুটো ইলেকট্রন থাকতে পারে। তাহলে কোনো একটি অরবিটালে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে? তাহলে দুটো ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি তাহলে কোনো একটি অরবিটালে তাহলে কোনো একটি কক্ষকে বা অরবিটালে কক্ষকে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে। তাহলে দুটি ইলেকট্রন থাকতে পারে। তাহলে এখান থেকে আমরা তাহলে দেখো তাহলে কোনো একটা অরবিটালে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে তাহলে সেটা আমরা জানতে পারলাম। তাহলে কোনো একটা অরবিটালের মধ্যে তাহলে আমার কটা ইলেকট্রন থাকবে? আমার দুটো করে ইলেকট্রন থাকবে। আচ্ছা এবারে দেখো এস অরবিটাল, তাহলে এস অরবিটালে আমার কতগুলো ইলেকট্রন থাকবে দেখো। আচ্ছা এস অরবিটালের ক্ষেত্রে দেখো ধরো এস অরবিটাল, তাহলে এস অরবিটালে আমরা দেখো তাহলে এস অরবিটালের ক্ষেত্রে তাহলে এস উপকক্ষের ক্ষেত্রে আমরা দেখো কতগুলো অরবিটাল আছে? একটা মাত্র অরবিটাল আছে। তাহলে এস এর ক্ষেত্রে আমার একটা অরবিটাল আছে, তাহলে এক্ষেত্রে আমার কটা ইলেকট্রন থাকবে? তাহলে দুটো ইলেকট্রন থাকবে, একটা ইলেকট্রন। আর যেহেতু আমার তাহলে চতুর্থ কোয়ান্টাম সংখ্যা অবশ্যই আলাদা, তাহলে স্পিনগুলো কী হবে? প্লাস হাফ স্পিনটা যদি একদিকে বোঝাই মাইনাস হাফটা কী হবে? তার অপোজিট স্পিনে হবে। তাহলে এটা তার অপোজিট স্পিন। তাহলে আমরা এইভাবে প্রকাশ করব আমরা। তাহলে এস অরবিটালে আমার কটা ইলেকট্রন থাকতে পারছে? তাহলে এস এর ক্ষেত্রে আমার ইলেকট্রন থাকছে আমার দুটি। আচ্ছা তাহলে দুটি ইলেকট্রন থাকতে পারছে। আচ্ছা এবারে দেখো তো পি অরবিটালের ক্ষেত্রে আমরা দেখো জেনেছিলাম এর তিনটি, তাহলে পি উপকক্ষের ক্ষেত্রে তাহলে পি উপকক্ষের তিনটি অরবিটাল আছে। তাহলে কি কি আছে দেখো তো? তাহলে তিনটি অরবিটাল, আমি এটাকে তিনটি অরবিটাল এগুলোকে আমরা পি এক্স, পি ওয়াই আর পি জেড দ্বারা প্রকাশ করেছিলাম। তাহলে একটা অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকবে? দুটো করে ইলেকট্রন থাকবে। তাহলে এক্ষেত্রে আমার দুটো করে, তাহলে এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, তাহলে এখানে টোটাল কটা ইলেকট্রন থাকবে দেখো? তাহলে 2 + 2 + 2, তাহলে এখানে কটা ইলেকট্রন থাকছে? তাহলে 6টি ইলেকট্রন থাকছে। তাহলে দেখো তাহলে পি উপকক্ষে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারবে? তাহলে 6টা ইলেকট্রন থাকতে পারবে। আচ্ছা এরপরে আসছি দেখো তো ডি উপকক্ষ। তাহলে ডি উপকক্ষে তাহলে কতগুলো থাকতে পারে দেখো? তাহলে ডি উপকক্ষের ক্ষেত্রে এল = তোমরা কত জেনেছিলে দেখো তো? 2। তাহলে এল = 2 হলে এম এর মান পেয়েছিলে দেখো তো 5টা মান পেয়েছিলে, -2 -1 0 +1 +2। তাহলে এক্ষেত্রে আমরা 5টা অরবিটাল পাবো। তাহলে এক্ষেত্রে আমরা দেখো তো এর ক্ষেত্রে আমরা কটা অরবিটাল পাচ্ছি? 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে একটা অরবিটালে আমরা দেখো পাউলি অপবর্জন নীতি থেকে জানলাম একটা অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে দুটো করে ইলেকট্রন থাকতে পারছে। তাহলে এক্ষেত্রে দুটো, এক্ষেত্রে দুটো, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো তো দুটো করে। তাহলে এক্ষেত্রে আবার কটা ইলেকট্রন থাকতে পারছে দেখো? তাহলে ম্যাক্সিমাম তাহলে এখানে কটা ইলেকট্রন থাকতে পারছে? তাহলে 10টি ইলেকট্রন থাকতে পারছে। একইভাবে দেখো এফ উপকক্ষের ক্ষেত্রে, তাহলে এফ এর ক্ষেত্রে তাহলে এফ উপকক্ষে আমার দেখো তাহলে কটা অরবিটাল আছে? এফ এর ক্ষেত্রে দেখো তো 7টা আমার অরবিটাল থাকবে। তাহলে এফ উপকক্ষের ক্ষেত্রে এল এর মান কত? 3। তাহলে 3 যদি হয় তাহলে দেখো তো -3 থেকে এটা +3 পর্যন্ত, তাহলে কতগুলো ঘর হবে? তাহলে এখানে আমরা 7টা অরবিটাল পাবো। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা আর এখানে আমি 7টা। তাহলে একটা অরবিটালে তাহলে কতগুলো করে ইলেকট্রন থাকবে? দুটো করে। তাহলে এখানে টোটাল কতগুলো? তাহলে 7টা অরবিটাল আছে। তাহলে 7 × 2, তাহলে এখানে ইলেকট্রন থাকবে কটা? 14টা। তাহলে এখানে দেখো তাহলে আমি এস অরবিটালে আমার দুটি ইলেকট্রন থাকতে পারছে, পি অরবিটালে আমার পি উপকক্ষে আমার দেখো যেহেতু 3টে অরবিটাল রয়েছে আমার 6টা ইলেকট্রন থাকতে পারবে। ডি উপকক্ষে আমার 5টে অরবিটাল রয়েছে, সেখানে আমার তাহলে 5 × 2, তাহলে এখানে 5 × 2,
তাহলে কটা 10টা, এখানে 3 গুণ 2 6টা ইলেকট্রন। আর একইভাবে দেখো এফ উপকক্ষে আমার কটা থাকবে, তো এখানে তোমার 7টা অরবিটাল রয়েছে, তাহলে এক একটা অরবিটালে আমরা দুটো করে ইলেকট্রন যদি থাকে তাহলে টোটাল ইলেকট্রন থাকবে কতগুলো, তাহলে 14টা ইলেকট্রন থাকতে পারছে। তাহলে এখান থেকে দেখো তাহলে কোনো একটা এনার্জি লেভেল, ধরো তোমরা কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ এবং এন কক্ষ, এই যে অরবিটগুলো পড়েছিলে, তাহলে এই অরবিটগুলোতে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারবে তোমরা এখান থেকে এগুলো ক্যালকুলেট করতে পারবে। আমি তোমাদের এখানে একটা দেখিয়ে দিই, বাকিগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। ধরো আমি এল উপকক্ষের ক্ষেত্রে, এল কক্ষের ক্ষেত্রে আমি তোমাদের দেখাই। আচ্ছা ধরো এল, তাহলে এলের ক্ষেত্রে আমরা জানি এন এর মান কত হয় দেখো 2, তাহলে এল, তাহলে এই যে অরবিট যেটা রয়েছে এই যে এনার্জি লেভেল, তাহলে এর ক্ষেত্রে আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন এর মান কত পাবো আমরা 2, তাহলে এন এর মান যদি 2 হয় তাহলে এল এর মান কত হবে দেখো 0 হবে 1 হবে। তাহলে এখানে আমার তাহলে কটা, তাহলে 2s একটা উপকক্ষ রয়েছে, তাহলে 0 ফর এস আর 1 এর জন্য আমার পি আসবে, তাহলে 2p, তাহলে এটা আমার কত হবে 2p। তাহলে এই ক্ষেত্রে আমার তাহলে 2s, তাহলে এক্ষেত্রে আমার একটা অরবিটাল হবে, তাহলে এক্ষেত্রে দেখো তোমার একটা অরবিটাল, আর 2p আমার কটা অরবিটাল হবে, আমরা 3টে অরবিটাল পাবো, তাহলে একটা দুটো 3টে, তাহলে এই ক্ষেত্রে দেখো তাহলে দুটো ইলেকট্রন থাকতে পারছে। আর এক্ষেত্রে আমার তাহলে এক একটাতে আমার দুটো করে ইলেকট্রন, তাহলে 3 গুণ 2, তাহলে এক্ষেত্রে তাহলে দুটো, আর এখানে কটা হচ্ছে 6টা, তাহলে আমরা মোট তাহলে কতগুলো পাবো, তাহলে এইগুলো যোগ করে দেখো, তাহলে মোট তাহলে এখানে 8টা ইলেকট্রন থাকতে পারছে। তাহলে দেখো তাহলে 8টি ইলেকট্রন, তাহলে দেখো আমরা পেলাম তাহলে তাহলে এল কক্ষে আমার ম্যাক্সিমাম তাহলে কতগুলো ইলেকট্রন হইলো 8টি ইলেকট্রন রয়েছে। তাহলে দেখো তাহলে আমরা এল কক্ষে আমরা তাহলে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন পেলাম 8টা ইলেকট্রন। একইভাবে আমরা যদি আমরা এম কক্ষের ক্ষেত্রে করি তাহলে এম কক্ষে আমরা কতগুলো ইলেকট্রন পাবো 18টা ইলেকট্রন পাবো। তাহলে এম কক্ষের ক্ষেত্রে আমরা এন এর মান আমরা কত জানি 3, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো তো তাহলে 3 যদি হয় তাহলে আমার 3, তাহলে এল এর মান কত আসবে 0 1 2, তাহলে আমার 3s 3p আর 3d, তাহলে এক্ষেত্রে দেখো তোমার 3s এর ক্ষেত্রে আমার দুটো ইলেকট্রন, এক্ষেত্রে আমার 6টা ইলেকট্রন, আর d এর ক্ষেত্রে আমার কটা 10টা, তাহলে টোটাল ইলেকট্রন আসবে কতগুলো, তাহলে 18টি ইলেকট্রন আসবে। তাহলে আমি যদি এগুলো যোগ করি তাহলে টোটাল কতগুলো ইলেকট্রন আসবে 18টি ইলেকট্রন আসবে। একইভাবে যদি আমরা এন কক্ষ করি সেক্ষেত্রে আমার ইলেকট্রন কতগুলো আসবে 32টা। কে কক্ষ যদি আমরা করি ফর কে কক্ষ দেখো তো কে এর ক্ষেত্রে n = 1, তাহলে এক্ষেত্রে আমার অনলি ফর কটা ইলেকট্রন আসবে দুটো ইলেকট্রন, তাহলে n = 1 হলে এল এর মান কত হবে 0, তাহলে অনলি ফর 1s আসছে। তাহলে কে কক্ষে আমার তাহলে কে অরবিটে আমার দুটো ইলেকট্রন থাকবে, এল কক্ষে আমার 8টা ইলেকট্রন আর এম কক্ষে 18টা, আর এন কক্ষে আমার কটা থাকে আমার ইলেকট্রন 32টা ইলেকট্রন। তাহলে এগুলো তাহলে কীভাবে পেয়েছি তাহলে তোমরা বুঝতে পারলে। আচ্ছা এরপরে আসি হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র। এরপর দেখো হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র। আচ্ছা হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র, মাল্টিপ্লিসিটি, তাহলে মাল্টিপ্লিসিটি সূত্র। আচ্ছা এখন দেখো তো হুন্স কি বলছে, হুন্স বলছে যতক্ষণ সমশক্তি সম্পন্ন কক্ষগুলি খালি থাকবে ইলেকট্রনগুলো ততক্ষণ এককভাবে ওই কক্ষগুলি দখল করবে এবং প্রত্যেকের ঘূর্ণন একই হবে। যেমন দেখো ধরো আমার আমি পি উপকক্ষে আমার দুটো ইলেকট্রন আছে, ধরো পি উপকক্ষে আমি দেখো ধরো এখানে আমার দুটো ইলেকট্রন আছে, ধরো দুটি ইলেকট্রন আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো আমার পি কক্ষের ক্ষেত্রে আমার কতগুলো অরবিটাল রয়েছে, তাহলে সমশক্তি সম্পন্ন আমার তিনটে অরবিটাল রয়েছে, তাহলে পি এক্স পি ওয়াই পি জেড, তাহলে তিনটে অরবিটাল রয়েছে, কিন্তু এখানে ইলেকট্রন রয়েছে কি দুটো। তাহলে এখানে হুন্ডের সূত্র বলছে তাহলে সমশক্তি সম্পন্ন কক্ষগুলো যতক্ষণ খালি থাকবে তাহলে ইলেকট্রনগুলো এককভাবে এই কক্ষগুলি দখল করবে এবং প্রত্যেকের ঘূর্ণন হবে একই দিকে। ধরো আমার দুটো ইলেকট্রন আছে, তাহলে এখানে আমি একটা ইলেকট্রনকে তাহলে এইভাবে প্রকাশ করছি, তাহলে এই একটা ইলেকট্রন তাহলে এই কক্ষে প্রবেশ করছে এবং এককভাবে দখল করছে ঘরগুলো, তাহলে একটা ইলেকট্রন এখানে দখল করছে আর একটা ইলেকট্রন আমার এই ঘরে রয়েছে। তাহলে দেখো তাহলে দুটো ইলেকট্রন তাহলে এই একটা অরবিটালে এই একটা অরবিটালে, এবং এই দুটো ইলেকট্রনের ঘূর্ণন কী হচ্ছে দেখো তো স্পিনগুলো হচ্ছে আমি একই দিকে হচ্ছে। আচ্ছা যদি আমার তিনটে ইলেকট্রন থাকে, ধরো আমি তিনটে ইলেকট্রন, তাহলে এক্ষেত্রে আমার ধরো দুটো ইলেকট্রন রয়েছে দুটি, যদি আমার তিনটি ইলেকট্রন থাকে তাহলে তিনটি ইলেকট্রন থাকলে একইভাবে ইলেকট্রনগুলো তাহলে কীভাবে দখল করবে,
তাহলে এইভাবে তাহলে এককভাবে দখল করছে, তাহলে এক্ষেত্রে 3টি ইলেকট্রন। আচ্ছা এবারে যদি আমার 4টি ইলেকট্রন যদি থাকে, তাহলে 4টি ইলেকট্রন থাকলে কি হবে? আচ্ছা এবারে বলা হচ্ছে যদি অতিরিক্ত কোনো ইলেকট্রন অবশিষ্ট থাকে তাহলে ইলেকট্রনগুলো তাহলে এবং অতিরিক্ত যদি ইলেকট্রন থাকে তাহলে অতিরিক্ত ইলেকট্রনগুলো কি হবে? তাহলে এই ইলেকট্রন বিশিষ্ট কক্ষকে তারা ওখানে প্রবেশ করে এবং সেখানে ইলেকট্রন জোড় গঠন করবে। যেমন ধরো এখানে আমার 4টি ইলেকট্রন আছে, তাহলে 4টি ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে দেখো, তাহলে 4টি ইলেকট্রনের ক্ষেত্রে আমি তাহলে প্রত্যেকটার ঘূর্ণন একই দিকে ফার্স্ট লিখি। ধরো একটা ইলেকট্রনের স্পিন এই দিকে, তাহলে একটা স্পিন এই দিকে, এগুলো আমার এই দিকে, তাহলে আরেকটা এক্সট্রা ইলেকট্রন পড়ে রয়েছে, অতিরিক্ত ইলেকট্রন পড়ে রয়েছে, তাহলে তারা দেখো এই ইলেকট্রন বিশিষ্ট কক্ষেই প্রবেশ করবে এবং এর ঘূর্ণন হবে কি হবে? এর বিপরীতে হবে। তাহলে বিপরীতে তাহলে এখানে কি হচ্ছে? তাহলে একটা ইলেকট্রন জোড় গঠন করছে। যদি 5টা ইলেকট্রন থাকে, দেখো যদি 5টা ইলেকট্রন থাকে তখন কি হবে? তাহলে 5টা ইলেকট্রনের ক্ষেত্রে একইভাবে দেখো, তাহলে প্রথমে পরপর এইভাবে দখল করবে, তারপর দুটো যদি ইলেকট্রন এক্সট্রা থাকে তখন এইভাবে তাহলে ইলেকট্রন জোড় গঠন করছে এবং যে ইলেকট্রনগুলো দ্বিতীয় পরে ঢুকছে অতিরিক্ত ইলেকট্রনগুলো, তারা কি হচ্ছে? প্রথম ইলেকট্রনের স্পিনের কি হচ্ছে? বিপরীতে হচ্ছে। তাহলে এখানে ইলেকট্রনগুলো তাহলে কি হচ্ছে? এক্সট্রা ইলেকট্রনগুলো তাহলে এখানে প্রবেশ করে, তাহলে আমার একটা ইলেকট্রন জোড় গঠন করছে, তাহলে এখানে 5টা ইলেকট্রন। আচ্ছা তাহলে এটা দেখো পি উপকক্ষের ক্ষেত্রে হলো। আমি যদি ডি উপকক্ষের ক্ষেত্রে দেখাই, আচ্ছা এটা দেখো আমার পি উপকক্ষের ক্ষেত্রে আমরা জানলাম। এবারে দেখো ডি উপকক্ষের ক্ষেত্রে দেখো, ফর ডি উপকক্ষ, তাহলে ডি উপকক্ষের ক্ষেত্রে দেখো তোমরা কটা অরবিটাল পেয়েছিলে? ডি উপকক্ষের ক্ষেত্রে 5টা অরবিটাল থাকে, তাহলে ক্ষেত্রে আমার কটা অরবিটাল আছে? 5টা, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা। আচ্ছা এক্ষেত্রে ধরো আমার 5টা ইলেকট্রন আছে, তাহলে 5টা ইলেকট্রন ধরো এক্ষেত্রে 5টি যদি আমার ইলেকট্রন থাকে, তাহলে 5টি যদি ইলেকট্রন থাকে আমার, তাহলে ইলেকট্রনগুলো তাহলে প্রথমে কী হবে? তাহলে এককভাবে ঘরগুলি দখল করছে। যদি আমার ধরো 7টা আছে, 7টা থাকলে কি হবে? ধরো এখানে আমার 7টা ইলেকট্রন আছে, তাহলে 7টা ইলেকট্রন থাকলে তাহলে প্রথমে এককভাবে দখল করবে, তারপর এক্সট্রা ইলেকট্রনগুলো কি করবে দেখো তো, একটা করে ইলেকট্রন জোড় গঠন করছে। যদি আমার 10টা ইলেকট্রন থাকে দেখো, তাহলে 10টা ইলেকট্রনের ক্ষেত্রে এক্ষেত্রে আমার 10টা ইলেকট্রন আছে, 10টা, তাহলে 10টি ইলেকট্রন তাহলে প্রথমে তাহলে এককভাবে দখল করছে এবং তারপরে এক্সট্রা ইলেকট্রনগুলো দেখো তাহলে একটা করে আবার ইলেকট্রন জোড় গঠন করছে। তাহলে বুঝতে পারলে? আচ্ছা এখানে দেখো তাহলে ডি উপকক্ষে তাহলে এখানে হুন্ডের সূত্র কী বলা হচ্ছে? তাহলে ইলেকট্রনগুলো প্রথমে সমশক্তি সম্পন্ন কক্ষগুলো এককভাবে দখল করবে, যদি অতিরিক্ত ইলেকট্রন থাকে তাহলে ওই ইলেকট্রনগুলো ওই কক্ষকেই প্রবেশ করে তখন কি করবে? ইলেকট্রন জোড় গঠন করবে। আচ্ছা এরপর আসি আউটবাউ প্রিন্সিপাল। আচ্ছা আউটবাউ সূত্র, আউটবাউ কথাটি হচ্ছে জার্মান শব্দ, এটা যার সব অর্থ হচ্ছে গড়ে তোলা বা আমরা বলতে পারি বিল্ডিং, মানে বিল্ড করা। আচ্ছা এরপর আসছে আউটবাউ প্রিন্সিপাল। আচ্ছা আউটবাউ সূত্র বা আউটবাউ প্রিন্সিপাল। আচ্ছা এই প্রিন্সিপালে বলা হচ্ছে ইলেকট্রনগুলো, আচ্ছা এখন দেখো তাহলে ইলেকট্রনগুলো তাহলে কোন তাহলে কক্ষে তাহলে অরবিটালে অবস্থান করছে, কিন্তু কোন কক্ষে আগে প্রবেশ করবে বা কোন অরবিটালে আগে প্রবেশ করবে সেটা আমরা কিভাবে জানবো? সেটা জানবো দেখো আউটবাউ বলছে প্রথমে নিম্ন শক্তি স্তর বিশিষ্ট কক্ষগুলি আগে ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে, তারপরে ক্রমান্বয়ে পরবর্তী যে উচ্চ শক্তি স্তরগুলো আছে তাহলে সেখানে ইলেকট্রনগুলো প্রবেশ করবে। তাহলে আগে ধরো এখানে 1s অরবিটাল আছে, 2s অরবিটাল আছে আর ধরো আমার 3s অরবিটাল আছে। তাহলে এখন দেখো এই 3টে অরবিটালের মধ্যে কোন অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে? তাহলে আউটবাউ বলছে তাহলে যার শক্তি কম ইলেকট্রনটা সেই অরবিটালেই আগে প্রবেশ করবে। তাহলে এখানে আমরা জানলাম তাহলে 1s অরবিটালের শক্তি 2s অপেক্ষা কম এবং 2s এর শক্তি আমরা দেখো 3s অরবিটাল অপেক্ষা কম। তাহলে ইলেকট্রনটা আগে কত প্রবেশ করবে? আগে 1s অরবিটাল ইলেকট্রন দ্বারা পুরো পূর্ণ হবে, তাহলে 1s অরবিটাল পূর্ণ হওয়ার পর তারপরে যে পরবর্তী যে অরবিটালগুলো রয়েছে বা কক্ষগুলো রয়েছে তাহলে ইলেকট্রনগুলো তাহলে সেখানে প্রবেশ করবে। আচ্ছা এবারে দেখো আমরা এই কক্ষের শক্তিমাত্রা কিভাবে জানবো? আচ্ছা কোনো একটা কক্ষের শক্তিমাত্রা তোমরা সাধারণত মনে রাখো n+l এই রুলের দ্বারা নির্ণয় করবে। ধরো n+l এই রুলের দ্বারা তোমরা কিন্তু কোনো একটা কক্ষের শক্তিমাত্রা নির্ণয় করবে। ধরো আমরা 2s কক্ষ রয়েছে আর ধরো 2p, তাহলে এই দুটো আমার ধরো উপকক্ষ রয়েছে, তাহলে এই দুটো উপকক্ষের মধ্যে ধরো কার শক্তিমাত্রা বেশি বা কার কম, এখন ধরো কোনটা ইলেকট্রন আগে প্রবেশ করবে, এইটাই করবে না এটাই করবে। আচ্ছা এবারে দেখো আমি n+l রুল আমি এখানে দেখো অ্যাপ্লাই করি, তাহলে 2s উপকক্ষের ক্ষেত্রে দেখো n এর মান কত 2 আর l এর মান কত হচ্ছে 0, তাহলে এক্ষেত্রে আমার দেখো তো এর মানটা কত আসছে 2 আসছে, কিন্তু 2pর ক্ষেত্রে দেখো আমার এর মানটা কত আসছে 2 প্লাস কত আসছে
1 কত আসছে দেখো আমার 3 আসছে, তাহলে এর ক্ষেত্রে আমাদের কত 3 আসছে। তাহলে তাহলে ইলেকট্রনটা তাহলে কক্ষে তাহলে কোথায় আগে প্রবেশ করবে, তাহলে 2s উপকক্ষে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে কোথায় করবে 2p-তে করবে। আচ্ছা এরপর দেখো ধরো আমি 4s আছে আর 3d আছে, ধরো 4s উপকক্ষ আর 3d। আচ্ছা ধরো 3d, এই দুটোর মধ্যে ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে? দেখো 4s এর ক্ষেত্রে আমরা যদি n+l রুল যদি অ্যাপ্লাই করি, তাহলে n এর মান এখানে কত 4 আর এখানে l = 0, তাহলে এখানে আমার কত আসছে দেখো, এখানে আসছে আমার 4। আর 3dর ক্ষেত্রে দেখো তো n এর মান কত 3 আর d এর মান কত হচ্ছে 2, তাহলে কত আসছে 5। তাহলে বলো তাহলে n+l রুল অনুযায়ী তাহলে কার শক্তি কম? তাহলে এই উপকক্ষের শক্তিমাত্রা 3d অপেক্ষা কম, তাহলে ইলেকট্রনটা আগে 4s উপকক্ষে প্রবেশ করবে, তারপর কোথায় প্রবেশ করবে 3d উপকক্ষে প্রবেশ করবে। আচ্ছা এবার আসি দেখো ধরো 5s উপকক্ষ আর 3d উপকক্ষ। আচ্ছা এক্ষেত্রে দেখো আমরা যদি এখানে n+l করি তাহলে 5 + 0, তাহলে এক্ষেত্রে আমার কত আসছে 5। আর এক্ষেত্রে দেখো তো n+l যদি আমরা রুল অ্যাপ্লাই করি তাহলে 3 + 2, আচ্ছা এক্ষেত্রেও 5। আচ্ছা এক্ষেত্রে দেখো তো n+l এই দুটো রুলস অনুযায়ী দুজনের মানই কিন্তু 5 এসছে, তাহলে এখন 5s উপকক্ষে ইলেকট্রন আগে প্রবেশ করবে না 3d উপকক্ষে ইলেকট্রন আগে প্রবেশ করবে? আচ্ছা এখন দেখো যেহেতু উভয়ের ক্ষেত্রেই আমরা n+l এর মান কিন্তু সেম, আচ্ছা এক্ষেত্রে তাহলে কোথায় ইলেকট্রন আগে প্রবেশ করে মনে রাখবে, যার n এর মান কম ইলেকট্রনটা সেখানে আগে প্রবেশ করবে, তারপরে পরেরটায় প্রবেশ করবে। তাহলে এখানে n এর মান কার ক্ষেত্রে কম? দেখো 3dর ক্ষেত্রে n এর মান কত 3, কিন্তু এর ক্ষেত্রে n এর মান কত 5, তাহলে আগে ইলেকট্রনটা কোথায় প্রবেশ করবে 3d উপকক্ষে ইলেকট্রনটা আগে প্রবেশ করবে, তারপর আমার কোথায় প্রবেশ করবে 5s উপকক্ষে ইলেকট্রনটা প্রবেশ করবে। আচ্ছা আমি তোমাদের এখানে আমি দেখিয়ে দিই ইলেকট্রনটা কোথায় আগে প্রবেশ করবে, এটা চার্ট আকারে আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো আউপার প্রিন্সিপাল, ধরো এখানে n এর মান n = 1, ধরো এখানে আমি 2 3 4 5 6 7 8, আর এখানে ধরো l এর মান 0 যখন হয় 0 1 2 3 4, তাহলে 0 যখন তখন আমার কত আসে দেখো তো s, এটা p, এটা d, এটা f, আর এটা আমার কত আসে g। তাহলে আমি এখানে দেখো তো এগুলোকে এক একটা গোল আকারে প্রকাশ করছি, তাহলে একের ক্ষেত্রে শুধুমাত্র l = 0ই হয়, তাহলে আমরা একটা দ্বারা প্রকাশ করছি, তাহলে n = যখন 2 হয় l এর মান কত হয় 0 আর 1। আমি ধরো এখানে দুটো গোল আকারে প্রকাশ করছি। 3-এর ক্ষেত্রে দেখো তো l এর মান কত হয় 0 1 2 0 1, আর এখানে আমার কত আসবে দেখো 2 আসবে। 4-এর ক্ষেত্রে দেখো 0 1 2, আর এখানে আমার কত আসবে 3। 5-এর ক্ষেত্রে একইভাবে, আর আমি এখানে ধরো জিটা প্রকাশ করছি। 7-এর ক্ষেত্রে, আচ্ছা 6-এর ক্ষেত্রে একইভাবে দেখো 7-এর ক্ষেত্রে এগুলো আর অত বেশি করতে হবে না, 2 3টে 7s 7p, আর 8-এর ক্ষেত্রে ধরো আমি একটাই আমি প্রকাশ করছি। আচ্ছা এবারে দেখো এগুলোকে আমি এইভাবে আচ্ছা এই গোলকটা ঠিক এর মধ্যেই পড়বে দেখো এইটা, আর এখানে একটু বেঁকে গেছে, এইটা তোমরা এখানে থেকে এইটা এইভাবে দেখাতে পারো এইটা। আচ্ছা তাহলে এটা দেখো, তাহলে এটা আমি 1s আকারে লিখতে পারি, এটা 1s, এইটা আমার কত আসছে দেখো তো 2s, আর এটা আমি 2p, এইটা আমার 3s, এটা আমার আসছে দেখো তো এটা 3p, এইটা আমার কত আসবে 3d, এইটা আমার আসবে দেখো 4s 4p 4d 4f, এইটা আমার আসবে 5s
5p 5d 5d 5f, দেন এইটা আমার আসছে দেখো তো 6s 6p, এইটা আসবে আমার 6d, আর এইটা আসবে আমার 7s 7p। তাহলে দেখো তাহলে 7s এবং 7p। আচ্ছা তাহলে দেখো ইলেকট্রনটা সর্বপ্রথম তাহলে কোথায় প্রবেশ করবে 1s, তারপর আমার কোথায় প্রবেশ করবে দেখো 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 4s। তাহলে আমরা যদি এইভাবে যদি আমরা করি তাহলে এটা কত আসে 1s এ ফার্স্ট প্রবেশ করছে, তারপরে আমার 2s এ, তারপরে আমার কত আসবে দেখো তো, তারপর আমার 2p তে, তারপর আমার 3s, তারপর 3p, 4s, 3d, 4p। আমি যদি 4pটা একটু দেখো তাহলে এটা হচ্ছে আমার 4p, তাহলে 4p, তারপর আমার 5s, তারপর আমার 4d, 5p, 6p। তাহলে এইভাবে তাহলে পরপর দেখো প্রবেশ করছে। তাহলে আমরা দেখো এখানে তাহলে 3p আর 4s, তাহলে 3p আর 4s একইভাবে দেখো আমি যদি এখানে n প্লাস l যদি অ্যাপ্লাই করি তাহলে 3p এবং 4s এই দুটোর ক্ষেত্রে দেখো তাহলে n প্লাস l যদি আমরা অ্যাপ্লাই করি n প্লাস l, তাহলে এক্ষেত্রে আমার দেখো তো 3 প্লাস 1, তাহলে আমার কত আসছে দেখো 4 আসছে। আর 4s এর ক্ষেত্রে দেখো আমরা 4 প্লাস 0 যদি আমরা করি তাহলে আমার এখানেও কত আসছে 4 আসছে। তাহলে উভয়ের ক্ষেত্রে n প্লাস l রুল এর ভ্যালু কিন্তু n প্লাস l এর ভ্যালু কিন্তু সেম আসছে, কিন্তু আমি তোমাদের বলেছিলাম যার ক্ষেত্রে n এর মান কম হবে তাহলে ইলেকট্রনটা তাহলে সেই উপকক্ষে আগে প্রবেশ করবে। তাহলে দেখো যেহেতু তাহলে 3p এবং 4s উভয়ের ক্ষেত্রে n প্লাস l এর ভ্যালু কিন্তু সেম এসছে, কিন্তু এর ক্ষেত্রে n এর মান এখানে n এর মান 3 আর এখানে আমার n এর মান কত এসছে 4 এসছে। সেই জন্য দেখো 3p উপকক্ষে আগে ইলেকট্রন প্রবেশ করেছে, তারপর আমার কোথায় প্রবেশ করছে 4s। একইভাবে দেখো তারপরে আমার কোথায় প্রবেশ করেছে 3d-তে, তাহলে 3d-র ক্ষেত্রে দেখো n প্লাস l রুলের ভ্যালু কিন্তু 4s-এর থেকে বেশি হবে। আবার দেখো 4p-তে ইলেকট্রন প্রবেশ করছে, তারপর আমার কোথায় প্রবেশ করছে 5s। আচ্ছা তাহলে এক্ষেত্রে আমরা তাহলে কোন শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করছে তাহলে আমরা জানতে পারলাম। তাহলে দেখো পাউলি অপবর্জন নীতি থেকে আমরা জানতে পারলাম যে তাহলে কোনো একটা অরবিটালে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন আছে সেটা জানতে পারলাম। হুন্ডের সূত্র থেকে আমরা জানতে পারলাম ইলেকট্রনগুলো কিভাবে কক্ষকে অবস্থান করবে, তাহলে সেটা আমরা জানতে পেরেছি। এবং ইলেকট্রনগুলো কোন কক্ষে আগে প্রবেশ করবে সেটা আমরা জানতে পারলাম, আউবাউ প্রিন্সিপাল থেকে আমরা জানতে পারলাম। আচ্ছা আমি তোমাদের পরের ক্লাসে আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব, ইলেকট্রনিক কনফিগারেশনে। আজকের ভিডিও এখান পর্যন্তই। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টে লিখে জানাবে। আজকের ভিডিও এখান পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ আ নাইস ডে।